নমস্কার সুপ্রিয় শিক্ষার্থী, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের স্টুডিও থেকে সমগ্র পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদেরকে জানাই স্বাগতম। আমি ডক্টর দীপঙ্কর ঘোষ আজ তোমাদের সঙ্গে আলোচনা করব ষোড়শ মহাজনপদ বিষয়ে। কিন্তু আলোচনা শুরু করবার আগে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাননীয় প্রেসিডেন্ট, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও সর্বস্তরের কর্মী আধিকারিক বৃন্দকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদেরকে স্নেহ ভালোবাসা জানিয়ে আজ আমরা আমাদের আলোচনা শুরু করব। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি বহু চর্চিত, যেটিকে বলা যায় ইতিহাসের প্রবেশদ্বার। বিষয়টিকে কেন ষোড়শ মহাজনপদ ভারতীয় সভ্যতার উষা লগ্নের একটি ঘটনা, এবং এই বিষয়টি আজকে আমি আপনাদের সামনে এমন কিছু ছোট্ট মেথড বা সূত্রের মধ্য দিয়ে উপস্থাপিত করব যা তোমরা কখনো ভুলবে না। চলো আলোচনাতে অংশগ্রহণ করা যাক। প্রিয় শিক্ষার্থী, এসো আমরা লিখে নিই আজকে আমাদের আলোচ্য বিষয়টি। আলোচ্য বিষয় হচ্ছে রাজতন্ত্র জনপদ প্রিয় শিক্ষার্থী, আমাদের বিষয় হচ্ছে রাজতন্ত্র জনপদ থেকে মহাজনপদ। বিষয়টি আজকের বুঝে নিলে আগামী দিনেও তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষাতেও অর্থাৎ ডাব্লিউবিসিএস, ইউপিএসসি ও অন্যান্য পরীক্ষাতেও তোমাদের কাজে লাগবে। এবং আলোচনা শুরুর আগে আমি কয়েকটা বিষয় সম্পর্কে তোমাদের একটু ধারণা দিয়ে দিই। আমাদের আজকে আলোচ্য বিষয় রাজতন্ত্র জনপদ থেকে মহাজনপদ। তাহলে আমরা প্রথমেই এই তিনটে শব্দের মানে জেনে নেব, তারপর আমি একটা ছোট্ট সূত্র বলবো, যে সূত্রের মধ্য দিয়ে তোমরা টোটাল ষোড়শ মহাজনপদকে মনে রাখতে পারবেই, কখনো তোমরা এটা ভুলবে না, বিশেষ করে পরীক্ষার সময়। চলো, রাজতন্ত্র। এই রাজতন্ত্র শব্দটির ইংরেজি হচ্ছে MONARCHY, মোনার্কি। তাহলে রাজতন্ত্রের ইংলিশ হচ্ছে মোনার্কি। মোনার্কি শব্দটি আবার একটি গ্রিক শব্দ, তোমার গ্রিক শব্দ MONARKES, তাহলে মোনার্কেস থেকে এসছে। জাস্ট ছোট্ট, এটি একটি গ্রিক শব্দ মোনার্কেস, তাহলে মোনার্কেস থেকে এসছে মোনার্কি। মোনার্কির বাংলা প্রতিশব্দ রাজতন্ত্র। রাজতন্ত্র বলতে বোঝায় কোনো একটি নির্দিষ্ট, ধরা যাক এটি একটি ভূখণ্ড, এই যে কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ড, কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডের ওপর রাজা বা কোনো ব্যক্তির সার্বভৌম ক্ষমতাকে বলা হয় রাজতন্ত্র। ফর এক্সাম্পল, এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা ভূখণ্ড, এই ভূখণ্ডের উপরে এই রাজা নামক ব্যক্তিটির কন্ট্রোল রয়েছে, তিনি এই জায়গাটাকে কন্ট্রোল করছে, তিনি ওখানে তার রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। দ্বিতীয় হচ্ছে জনপদ। জনপদ শব্দের অর্থ কি? জনপদ শব্দটি এসছে জন এবং পদ। জন এবং পদ এই দুটো শব্দের সমন্বয়ে জনপদ। নামটা লিখে নিয়ে সুস্মিতা, চার্লস রকওয়েল ল্যান্ডম্যান। চার্লস রকওয়েল ল্যান্ডম্যান তিনি বলছেন সংস্কৃত শব্দ জন
সংস্কৃত শব্দ জন এর অর্থ উপজাতি এবং পদ শব্দের অর্থ পা। সুদীপ, তুমি লিখে নিও, সংস্কৃত শব্দ জন মানে উপজাতি এবং পদ, পদ মানে পা। বস্তুত আমরা বলতে পারি যে যে নির্দিষ্ট ভূখণ্ডে কোনো উপজাতির পদ স্পর্শ হয়েছে বা পা পড়েছে সেই জায়গাটাই হচ্ছে জনপদ। কিন্তু লক্ষ লক্ষ বছর আগে প্রাচীন ভারতবর্ষে, জঙ্গলাকীর্ণ প্রাচীন ভারতবর্ষে কোনো কোনো জায়গাতে উপজাতি মানুষরা তারা দলবদ্ধভাবে বসবাস শুরু করেছিল এবং তারা যখন এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে হয় প্রতিরোধ করবার জন্য নতুবা আক্রমণ করবার জন্য তারা দল বেঁধেছিল। এখান থেকেই শুরু হলো জনপদ এবং এই জনপদের সূচনা হয়েছে আমরা দেখব ঋগ বৈদিক যুগে, অর্থাৎ আমাদের ভারতবর্ষের মাটিতে ঋগ বৈদিক যুগে জনপদের সূচনা হয়েছে। এবং কৌটিল্য বিশিষ্ট প্রাচীন ভারতের অর্থনীতিবিদ, রাষ্ট্রনীতিবিদ বা সুমহান পণ্ডিত কৌটিল্য তার অর্থশাস্ত্রে বলছে জনপদ সেখানেই গড়ে উঠত যেখানে জলবায়ু ভালো ছিল, যেখানে খাবার পাওয়া যেত, যেখানে পশুচারণের ভূমি ছিল, যেখানে দুর্ভিক্ষ হতো না, বা আমরা দেখতে পাচ্ছি অন্য কোনো জায়গাতে দুর্ভিক্ষ হলে যেখান থেকে খাবার পাঠানো যেত এবং যেখানে নিম্ন বর্ণের বা বর্গের মানুষ থাকতো যারা দৈহিক পরিশ্রমের মধ্য দিয়ে খাদ্য সংগ্রহ বা উৎপাদন করতে পারতেন, এমনতর জায়গাতেই জনপদ গড়ে উঠত। শেষের শব্দটি হচ্ছে মহা জনপদ। প্রিয় শিক্ষার্থী, যখন অনেকগুলো জনপদ তারা একসঙ্গে দল বাঁধত বা ধরা যাক একটি জনপদ সে অন্য জনপদগুলোকে নিজ কুক্ষিগত করে নিত, তখন অনেক জনপদ একত্রিত হয়ে তৈরি হতো মহাজনপদ। আসো সুদীপ, আমরা দেখে নিই। ধরা যাক এটি একটি জনপদ, এই পাশে রয়েছে আরেকটি জনপদ, আমরা দেখতে পাচ্ছি এ পাশে আছে আরেকটি জনপদ, এখানে আছে আরেকটি জনপদ। তাহলে এই জনপদের যিনি প্রধান তিনি যখন তার বাহু শক্তির দ্বারা বা মেধা শক্তির দ্বারা এইটাকে অ্যাক্সেস করে নিতে পারে, দখল করলো, এটাকেও দখল করলো, এটাকেও দখল করলো, এই এতগুলো জনপদ একত্রিত হয়ে তৈরি হবে মহাজনপদ। অর্থাৎ বেশ কিছু জনপদ একত্রিত হয়ে তৈরি হয় জনপদের। প্রিয় সম্মানিত শিক্ষার্থী, আমরা যতটুকু বললাম এই তথ্যগুলো আমরা পেয়েছি কোথা থেকে? কেন? বিকজ হিস্ট্রি ইজ আ সোশ্যাল সায়েন্স। ইতিহাস হচ্ছে সমাজ বিজ্ঞান। যেহেতু বিজ্ঞান, সেখানে পরীক্ষা, তথ্য পর্যবেক্ষণের প্রয়োজন হয়। বস্তুতপক্ষে এই যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে ভারতবর্ষে যখন মহাজনপদ আবির্ভাব ঘটল, 16টি মহাজনপদের, সেই সময়কার ঘটনা আমরা জানতে পারি প্রাচীন ভারতবর্ষের বেশ কিছু গ্রন্থ থেকে। সুস্মিতা, ইলোরা, অমরনাথ, রেখা, তোমরা লিখে নাও কোন কোন গ্রন্থ থেকে আমরা জনপদ সম্পর্কে জানতে পারি, এটি পরীক্ষায় আসতে পারে। প্রথমেই আমরা বলবো বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায়। বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় থেকে আমরা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর ষোড়শ মহাজন পদ সম্পর্কে জানতে পারি। জৈন গ্রন্থ ভগবতী সূত্র থেকে জানতে পারি। বৌদ্ধ গ্রন্থ দীর্ঘ নিকায় এবং মহাবস্তু, হিন্দু পুরাণ, পাণিনির অষ্টাধ্যায়ী, মহাভারত এবং আমরা চূল্য নির্দেশ থেকেও আমরা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর ষোড়শ মহাজন পদ সম্পর্কে জানতে পারি। আমি আর একবার রিপিট করছি, পাণিনির অষ্টাধ্যায়ী, হিন্দু পুরাণ, মহাভারত
মহাবস্তু চূল্য নির্দেশ, বৌদ্ধ গ্রন্থ দীর্ঘ নিকায়, ভগবতী সূত্র এবং বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় থেকে আমরা প্রাচীন ভারতবর্ষের ষোড়শ মহাজন পদ সম্পর্কে জানতে পারি। প্রিয় শিক্ষার্থী, এবারে আসা যাক আমরা কিভাবে খুব সহজে একটা ওয়ান সূত্রের মধ্য দিয়ে এই ষোড়শ মহাজন পদকে মনে রাখবো। এসো, সূত্রটা আমি লিখে দিচ্ছি, এই সূত্রটা তোমরা মনে রাখলে কখনো ভুলবে না। সূত্রটা হচ্ছে A3, খেয়াল করো, A3 B2 K4 M3 CGSP। এই একটা লাইন আমাদের মনে রাখতে হবে, একটা লাইন A3 B2 K4 M3 CGSP, এইটুকু। তাহলে A3 আমি লিখে দিচ্ছি। A3 মানে কি? A3 মানে ওই যে 16টা মহাজন পদের মধ্যে 3টে মহাজন পদ A3 তে আছে। কি কি আছে? অবন্তী, অঙ্গ, অশ্মুখ। অবন্তী, অঙ্গ, অশ্মুখ A3। অবন্তী, অবন্তী, অঙ্গ, অশ্মুখ হয়ে গেল। তাহলে 3টে A3 অবন্তী, অঙ্গ, অশ্মুখ। B2 তাহলে B2 এ কি হবে? ব্রিজি, ব্রিজি বৎস। K4 K4 এ আছে কাশী, কোশল, কুরু, কম্বোজ। কাশী, কোশল, কাশী, কোশল, কুরু, কম্বোজ। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, তাহলে A3 3টে অবন্তী, অঙ্গ, অশ্মুখ। B2 ব্রিজি, বৎস। K4 কাশী, কোশল, কুরু, কম্বোজ। পেয়ে গেলাম। একই রকম ভাবে আমরা চলে আসছি M3। আচ্ছা, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আমরা চলে আসবো M3। M3 তে আমরা পাবো 3টে। প্রথমেই পাচ্ছি মৎস্য, মগধ, মৎস্য, মগধ, মল্ল হয়ে গেল। বাকি থাকলো আর 4টে। সেই 4টের সহজ সূত্র CGSP। CGSP, সি হচ্ছে চেদি, জি হচ্ছে গান্ধার, এস হচ্ছে সুরসেন, পি হচ্ছে পাঞ্চাল। তাহলে সূত্র এটা ক্লিয়ার হয়ে গেল, এটা ক্লিয়ার হয়ে গেল, এটাও ক্লিয়ার হলো, এটাও ক্লিয়ার হলো। বাকি থাকলো CGSP। আমরা CGSPটা দেখিয়ে দিই। CGSP, সি, সি হচ্ছে চেদি, জি হচ্ছে গান্ধার, এবং এস হচ্ছে সুরসেন। সুরসেন এবং পি হচ্ছে পাঞ্চাল। এই হচ্ছে সূত্র। তাহলে আমাদের যে সূত্রের কথা আমরা আজকে বললাম A3
B2, K4, M3, CGSP, এই সূত্র দিয়ে আমরা পুরো ব্যাপারটাকে আজকে বুঝে গেলাম। কিন্তু এই যে ষোড়শ মহাজন পদে প্রবেশ করার আগে আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিতে হবে, যেটি আমাদের পরীক্ষার যেমন নম্বর পেতে সাহায্য করবে, সংসদ চায় তোমরা ভালো নাম্বার পাও, তেমনি তোমাদের অলরাউন্ড বা পরিপূর্ণ জ্ঞানের বিকাশেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আলোচনাটি। তাই আমি তোমাদেরকে বলবো একটু ধৈর্য সহকারে ক্লাসটি শোনবার জন্য, কেননা এই ক্লাসটি আগামী দিনেও তোমাদের বিশেষভাবে সহযোগিতা করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমরা আলোচনাতে ফিরে আসি। বিষয়টি হচ্ছে, এটা স্ক্রিনশট রেখে দিও, তোমাদের কাজে লাগবে। জনপদের উৎপত্তি, অর্থাৎ আমরা যদি রৈখিক, আমরা আগের ক্লাসে বলেছি যে রৈখিক রেখা অনুসারে ইতিহাস চর্চা করা যায়। রৈখিক রেখা ধরে যদি তাকাই, তাহলে এখানে আছে আপনার হরপ্পা, হরপ্পা সভ্যতা আছে এখানে, আর এখানে আছে ধরা যাক 2026 সাল, মানে আজকে আমাদের অবস্থান করছি। এই জায়গাটা হচ্ছে জাস্ট বোঝার সুবিধার্থে, বারবার আমরা বলছি বোঝার সুবিধার্থে, এই জায়গাটা হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী। এই যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে আমরা দেখব ভারতবর্ষের মাটিতে 16টি মহাজনপদ বা ষোড়শ মহাজন পদের উৎপত্তি ঘটল উত্তর ভারতে। একটি অশোক নামে মহাজনপদ ছিল দক্ষিণ ভারতে। বাকি 15টি মহাজনপদের উৎপত্তি হয়েছিল আর্যাবর্তে বা উত্তর ভারতে। অর্থাৎ যে সময় মহাবীর এবং গৌতম বুদ্ধ ভারতবর্ষের মাটিতে বৌদ্ধ এবং জৈন ধর্ম প্রচার করছিলেন, ঠিক সেই সময়তে। এখন প্রশ্ন যে এই মহাজনপদ যেটি তৈরি হয়েছিল, মহাজনপদ সূচনা হওয়ার আগের অবস্থাটা, অর্থাৎ আগের রাজনৈতিক অবস্থাটা কেমন ছিল, তা আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুসারে জেনে রাখাটা বিশেষ প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী, আমি খুব সহজভাবে সেটি তোমাদের কাছে উপস্থাপিত করার প্রয়াস করছি। তাহলে এটা যদি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী হয়, তাহলে তার আগের সময় হচ্ছে এই টাইমটা। এই টাইমটাতে আমরা বলতে পারি ঋক বৈদিক যুগ। এই টাইমটা হচ্ছে ঋক বৈদিক যুগ। এই ঋক বৈদিক যুগে ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি যে আর্যদের আগমন ঘটেছে। যদিও এটি একটি বিতর্কিত, আর্যরা ভারতীয় না বহিরাগত, আলোচনা সুবিধার্থে আমরা জানলাম যে 1500 খ্রিস্ট পূর্বাব্দে এখানে আর্যদের আগমন ঘটছে। অর্থাৎ আমরা বলতে পারি হরপ্পার ঠিক পরে ঋক বৈদিক যুগে। এবং আর্যরা উত্তর পশ্চিম ভারতবর্ষ, যেটা আজকের পাঞ্জাব, যেটা আজকের পাকিস্তান নামক দেশটি, সিন্ধু, এই উত্তর পশ্চিম ভারতবর্ষের সপ্ত সিন্ধু অঞ্চলে তারা বসবাস শুরু করেছিলেন আর্যরা। এবং আমরা দেখব আর্যদের যখন জনসংখ্যা বৃদ্ধি পেতে লাগলো, তখন কয়েকটি পরিবার নিয়ে গড়ে উঠলো গোত্র। এটি প্রত্যেকেই লিখে নিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কয়েকটি পরিবার নিয়ে গড়ে উঠলো গোত্র, কয়েকটি পরিবার নিয়ে গড়ে উঠলো গোত্র। আমরা যেমন বলি যে আমার গোত্র শান্ডিল্য, কেউ বলছে কারোর গোত্র বাৎসায়ন, ইত্যাদি প্রভৃতি। তাহলে কয়েকটি পরিবার নিয়ে গড়ে উঠলো গোত্র, এবং কয়েকটি গোত্র নিয়ে গড়ে উঠলো গ্রাম, অর্থাৎ ভিলেজ। আবার কয়েকটি গ্রাম নিয়ে গড়ে উঠলো বিষ, আবার কয়েকটি বিষ নিয়ে গড়ে উঠলো জন। এই জন থেকে এই
জন থেকে এসছে জনপদ, অর্থাৎ যেখানে গোষ্ঠীবদ্ধভাবে উপজাতি বা মানুষ বসবাস করছে। এই জনপদ তাদের অবস্থান ছিল ঠিক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর আগে এই জায়গাটিতে। এবং আমরা জানবো যে যখন জনপদ ছিল ভারতবর্ষে, তখন আর্যরা ছিলেন অর্ধ যাযাবর, অর্থাৎ তারা খাবারের জন্য খাবার সংগ্রহ করতেন। তারা তখনও সম্পূর্ণরূপে বা পরিপূর্ণরূপে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে উঠতে পারেনি। এবং এই যে জনপদগুলো ছিল, এই জনপদগুলোকে নিয়ন্ত্রণ করবার জন্য, তাদের উপরে কন্ট্রোল প্রতিষ্ঠিত করবার জন্য কিছু কিছু আর্য নেতার উদ্ভব হলো, যারা অস্ত্র শক্তি ও বুদ্ধি শক্তি বা সামরিক দক্ষতার মধ্য দিয়ে তারা তাদের জনপদগুলোকে, তারা তাদের গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করত। এবং যারা এই নিয়ন্ত্রণটি করতেন তাদেরকে বলা হতো জনপদীন। এই নামটি তোমরা লিখে নিও। জন বর্গীর জ দন্তান্ন, প দয় হস্যি দন্তান্ন, জনপদীন, অর্থাৎ যিনি জনপদকে নিয়ন্ত্রণ করতে পারতেন বা যিনি জনপদের হর্তাকর্তা ছিলেন। এবং সাধারণত জনপদীনরা তারা ক্ষত্রিয় বংশোদ্ভূত হতেন। এবং এই ষষ্ঠ শতাব্দীর আগের যে জায়গাটা, যেটা আমরা এই জায়গাটাকে চিহ্নিত করেছি, এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গ্রন্থে জনপদের বিভিন্ন রকমের সংখ্যা মেনশন করা বা উল্লেখ করা হয়েছে। যেমন রামায়ণ, আমরা জানি প্রাচীন ভারতবর্ষের ইতিহাস জানবার জন্য রামায়ণের গুরুত্ব অনস্বীকার্য। রামায়ণে 27টি প্রাচীন জনপদের উল্লেখ রয়েছে, মহাভারতে আছে 25টি, এবং পাণিনির অষ্টাধ্যায়ী গ্রন্থে প্রাচীন ভারতবর্ষে 15টি জনপদের উল্লেখ রয়েছে। এবং এই জনপদগুলো এক জনপদ আর এক জনপদের উপরে কর্তৃত্ব করতে চাইতো বা তাকে দখল করতে চাইতো। এভাবে তাদের মধ্যে একটা ইন্টারনাল কনফ্লিক্ট বা আভ্যন্তরীণ বিবাদ চলতো, যেখান থেকে আমরা দেখব পরবর্তীকালে এই জনপদগুলো ভেঙে গিয়ে তার একটা ইউনিটি গঠন করছে এবং সেখান থেকে মহাজনপদের সূচনা হচ্ছে, যার চরমতম বহিঃপ্রকাশ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে মহাজনপদগুলো সম্মিলিত হয়ে 16টি মহাজনপদ ভারতবর্ষের আর্যাবর্তে উত্তর ভারতে পথ চলা শুরু করলো। কিন্তু এই 16টি মহাজনপদও তারা নিজেদের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট ও আভ্যন্তরীণ বিবাদে যুক্ত থাকতো এবং সেই বিবাদ থেকেই তাদের মধ্যে দুর্বলতা, সেই দুর্বলতা থেকেই আমরা দেখব 16টির পরিবর্তে পরবর্তীকালে 4টি, এবং ওই 4টির থেকে পরবর্তীকালে মগধ নামে একটি জনপদ আর্যাবর্তে ইতিহাসে, যেটা আজকের ভারত নামক বিরাট এই উপমহাদেশের রাষ্ট্র গঠনের প্রারম্ভিক অবস্থা ছিল। যাই হোক শিক্ষার্থী, আমরা আবার জনপদে ফিরে আসি। এখানে ফিরে আসলাম জনপদে। জনপদে আমরা দেখব গহপতি ছিলেন। গহপতি কে? গহপতি পরীক্ষায় আসতেই পারে। গহপতি কাকে বলে আমাদের জানতে হবে। গহপতি হচ্ছে জনপদের যুগে যারা কৃষি উৎপাদনের মধ্য দিয়ে অর্থ সম্পদ অর্থাৎ বৈভব, সহজ ভাষায় বলা যায় যারা বৈভব অর্জন করেছিলেন তাদেরকে বলা হতো গহপতি। গহপতিদের হাতে প্রচুর জমি থাকতো। তারা অন্য গোষ্ঠীকে যখন পরাজিত করত, সেই পরাজিত গোষ্ঠীর মানুষকে তারা কৃত দাস হিসাবে গ্রহণ করে তাদের জমিতে বেগার খাটাতো। এবং কোন কোন গহপতির এতটাই জমি ছিল যেখানে প্রায় 500 লাঙল অর্থাৎ জমি কর্ষণ করবার জন্য প্রয়োজন হতো। আবার আমরা দেখতে পাচ্ছি ওই সময় কিছু মানুষ যারা কৃষি উৎপাদনের উদ্বৃত্ত অংশ অর্থাৎ উদ্বৃত্ত ধান বা চাল বা অন্যান্য কৃষিজ ফসলের উপর ভিত্তি করে বাণিজ্য করে
বৈভব, সমৃদ্ধি বা আর্থিকভাবে সচ্ছল হয়েছিলেন, তাদেরকে আমরা বলছি শ্রেষ্ঠী। তাহলে দুটি শব্দ স্নেহে শিক্ষার্থী তোমরা অবশ্যই লিখে নিও, আমি মেনশন করে দিচ্ছি। এক হচ্ছে গহ, গহপতি অর্থাৎ যারা জমি জমার উপর ভিত্তি করে ধনবান। আর দুই হচ্ছে শ্রেষ্ঠী, তালব শয়রাফল একার পেট কাটা মধ্যন ছয়টায় অশ্রী শ্রেষ্ঠী। আবার অনেক বইয়ে বানানটি আছে ঠিক এমন, শেঠি। এই তোমরা মনে রাখতে পারলেই হলো। এবং আমরা দেখতে পাচ্ছি এই সময় ভারতবর্ষে কিছু কিংবদন্তি রাজা হিসেবে আমরা রামচন্দ্রকে দেখতে পাচ্ছি, কিন্তু এই সময় রাজার আবির্ভাব ঘটলেও রাজাকে অর্থাৎ জনপদের মানুষরা বাধ্যতামূলকভাবে কোনো কর দিতেন না। এ সময় কর ছিল স্বেচ্ছাকর, অর্থাৎ রাজতন্ত্র বা প্রজাতন্ত্র সেই সময় প্রকৃষ্ট রূপ ধারণ করতে পারেনি, করার দিকে আগাচ্ছে। এখানে আমরা দেখে নেব যে জনপদগুলি বিলুপ্ত কেন হলো। খুব সহজ, আগেই বলেছি। নাম্বার ওয়ান, তাদের মধ্যে আভ্যন্তরীণ বিদ্বেষ ছিল, এক জনপদ আর এক জনপদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত ছিল। এবং আমরা দেখব যে বৌদ্ধ সাহিত্যে মহাজনপদের উল্লেখ আছে এবং এক জনপদ আর এক জনপদের কর্তৃত্ব মানতে বিশেষ চাইতেন না। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী, আমরা আগেও বলছিলাম যে ষষ্ঠ শতাব্দীতে উত্তর ভারতে অর্থাৎ আজকের যেটা উত্তরপ্রদেশ, আজকের যেটা রাজস্থান, দিল্লি, বিহার, কাশ্মীর, এই সমগ্র উত্তর ভারতে 16টি মহাজনপদ অর্থাৎ জনপদগুলো ভেঙে তৈরি হয়ে গেল 16টি মহাজনপদ। 16টি মহাজনপদ, যাকে বলা হচ্ছে ষোড়শ ষোড়শ মহাজন পদ। ষোড়শ মহাজন পদ কবে হলো আমাদের মনে রাখতে হবে পরীক্ষার জন্য, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে। বিশিষ্ট ঐতিহাসিক ডক্টর এ.এল. ব্যাসাম তার খুব বিখ্যাত গ্রন্থ দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া, বইটির নাম তোমরা মনে রেখো, আগামী দিনে উপকারে আসতে পারে। দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থে বলছেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর পর থেকে উত্তর ভারতের রাজনৈতিক ইতিহাস মোটামুটি ভাবে ধারাবাহিকভাবে আমরা জানতে পারি। অর্থাৎ ভারতবর্ষের যে ইতিহাস এটা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী, অর্থাৎ যে সময় মহাবীর ও গৌতম বুদ্ধ তারা ব্রাহ্মণ্য ধর্মের পরিপ্রেক্ষিতে বা বিরুদ্ধে যে প্রতিবাদী ধর্মরূপে বৌদ্ধ ও জৈন ধর্ম প্রচার করছিলেন, এই সময়টির কথা ডক্টর এ.এল. ব্যাসাম বলছেন। তিনি বলছেন এই ষষ্ঠ শতাব্দী থেকে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস মোটামুটি ভাবে আমরা জানতে পারি, কারণ বইপত্র বা কিছু রেকর্ড সেই সময় থেকে তৈরি হচ্ছিল। এবারে আমরা দেখব যে এই ষোড়শ মহাজন পদ তাদের বিস্তার ছিল আফগানিস্তানের কাবুল থেকে দক্ষিণ ভারতের গোদাবরী পর্যন্ত। আমরা একটা ছোট্ট ম্যাপ আঁকার চেষ্টা করব সবাই মিলে, কিন্তু ম্যাপটা আমাদের আজকের ক্লাসকে আরো সুন্দর করে আরো প্রাণোজ্জ্বল করে বুঝতে আমাদের সাহায্য করবে। এই ম্যাপটার মধ্য দিয়ে ষোড়শ মহাজন পদের চিত্র তোমাদের আপনাদের কাছে অত্যন্ত সুস্পষ্ট রূপে প্রতীয়মান হবে বলে আমার বিশ্বাস। প্রথমেই বলি
ম্যাপ স্কেল অনুসারে নয়, ম্যাপটি আমাদের বোঝার সুবিধার জন্য আমরা এটিকে তৈরি করলাম। এই যে একটা আমরা ভারতের ম্যাপের রূপ দেওয়ার জন্য প্রয়াস করলাম। তো আমরা সবাই জানি এটি দক্ষিণ ভারত, সাউথ ইন্ডিয়া, এটি হচ্ছে পূর্ব ভারত অর্থাৎ ইস্ট ইন্ডিয়া, এটি হচ্ছে উত্তর ভারত নর্থ ইন্ডিয়া, এটি হচ্ছে পশ্চিম ভারত ওয়েস্ট ইন্ডিয়া। তাহলে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। পূর্বে আছে বাংলাদেশ আমরা সবাই জানি, পশ্চিমে আছে পাকিস্তান আমরা সবাই জানি, আর আমরা দেখতে পাচ্ছি একদম দক্ষিণ কন্যাকুমারিকা এখানে আছে শ্রীলঙ্কা। তো আমরা দেখে নিই সেই উষা লগ্নের 16টা মহাজনপদ কোথায় অবস্থান ছিল। এর ফলে ক্লাসটি আরো আমাদের সুবিধা হবে। আমরা ক্লাসের শুরুতেই বলছিলাম 16টা মহাজন পদের মধ্যে অনলি ফর ওয়ান, একটি, এটা প্রশ্নও হয়, একটি মহাজন পদ ছিল দক্ষিণ ভারতে যার নাম অশমুখ। ঠিক এই জায়গাটা গোদাবরী নদী, গোদাবরী নদীর তীরে ছিল অশমুখ। ও এখানে আছে অশমুখ, একমাত্র দক্ষিণ ভারতের মহাজন পদ। এবারে আমরা চলে যাব একদম উপরে, একদম উপর অর্থাৎ কাশ্মীর। কাশ্মীরে দুটো মহাজন পদ ছিল। আজকের যেটা আজাদ কাশ্মীর, যেটা পাকিস্তানের দখলকৃত অংশ, যেটাকে বলা হচ্ছে পাক অকুপেড কাশ্মীর, ওখানে একটা ছিল। আমরা ঠিক লোকেশনটা পেলাম, এই লোকেশন, এটির নাম ছিল কম্বোজ। কম্বোজ ঠিক এই লোকেশনে একটি ছিল, এটি ছিল আপনার দক্ষিণ পশ্চিম কাশ্মীরে অবস্থিত, যার নাম ছিল গান্ধার। তাহলে আমাদের তিনটে মহাজনপদের অবস্থান ক্লিয়ার হলো। এবারে আমরা চলে আসছি কুরু, অর্থাৎ যেটা আজকে দিল্লি, এখানটাতে আছে কুরু। কুরু, কুরু ঠিক এই পাশটাতে আছে মৎস্য। আমরা খুব ছোট্ট করে লিখছি, তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু এই ম্যাপটি তোমরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক টিভি নাম্বার প্রাপ্ত প্রত্যেকটি বইয়ে না থাকলেও বেশিরভাগ বইয়ে এই ম্যাপটি কিন্তু সুস্পষ্ট ভাবে আছে, তোমরা সেখানে দেখে নিও। তাহলে এখানে আছে কুরু, এখানে আছে মৎস্য, এবং এখানটাতে আছে চেদি, এটি চেদির অবস্থান। চেদির পরে আমরা এখানে পাবো সুরসেন। সুরসেন ঠিক এই লোকেশনে আছে পাঞ্চাল। পাঞ্চাল আমরা এই লোকেশনে পাবো বৎস, এই লোকেশনে পাবো কাশী, এবং ঠিক কাশীর পূর্ব দিকে আছে মগধ, যেটি পরবর্তীকালে সমস্ত মহাজন পদগুলির উপরে কর্তৃত্ব করেছে। এবং ঠিক এমন জায়গাতে হবে অঙ্গ। অঙ্গ এখানে হবে মল্ল, এবং এখানটাতে অবস্থিত হবে ব্রিজি বা ভার্জি। তাহলে দেখো, আর এখানে আছে তাম্রলিপ্ত বন্দর, এই জায়গাতে হবে তাম্রলিপ্ত বন্দরটির অবস্থান, যেটা আমাদের মেদিনীপুর তাম্রলিপ্ত। এবং এখানে আছে বর্তমান বাংলাদেশ, এই জায়গাতে আছে বর্তমান বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থী, আমি ফেরও বলছি, ম্যাপটি টেন্টেটিভ, আমাদের ধারণা গঠনের জন্য, বোঝার সুবিধার্থে অ্যাপ্রক্সিমেটলি আমরা এটিকে প্রস্তুত করলাম। এই যে ম্যাপটির মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমরা উত্তর ভারত, সমগ্র উত্তর ভারতে 16টি মহাজন পদের অবস্থান, একটি দক্ষিণ ভারতে। আমরা এবারে একটা বিষয়ে চলে আসি।
যেটি তোমাদের প্রত্যেককে লিখে নিতে হবে। এখান থেকে আমাদের অনেক ক্ষেত্রে প্রশ্ন জানতে চাওয়া হয়ে থাকে। ম্যাপটির দিকে খেয়াল করো, এই যে 16টি মহাজন পদের মধ্যে খুব শক্তিশালী, অত্যন্ত পাওয়ারফুল মহাজন পদ ছিল 4টে, অর্থাৎ যারা অন্যদের উপরে কন্ট্রোল তৈরি করছিল। কে? মগধ, আমরা দেখতে পাচ্ছি মগধ, অবন্তী, আচ্ছা অবন্তী, আচ্ছা বৎস এবং হচ্ছে কোশল। তাহলে মগধ, অবন্তী, বৎস, কোশল। মগধ, অবন্তী, বৎস, কোশল এই 4টি ছিল অত্যন্ত শক্তিশালী। এবং এই 16টি মহাজন পদের মধ্যে 2টি ছিল গণতান্ত্রিক বা রিপাবলিক, অর্থাৎ যেখানকার রাজা জনগণের দ্বারা নির্বাচিত হতো। সে 2টি হচ্ছে ব্রিজি এবং মল্ল। ব্রিজি এবং মল্ল, যেটি বর্তমান একদম নেপাল সীমান্তে, ব্রিজি এবং মল্ল। উত্তরপ্রদেশে, যেটি আজকের ভারতবর্ষের উত্তরপ্রদেশ নামক যে রাজ্যটি আছে, এই উত্তরপ্রদেশে 6খানা মহাজন পদ ছিল এবং মধ্যপ্রদেশ যেটি আছে সেখানে ছিল 2টো মহাজন পদ। আমাদের প্রতিবেশী রাজ্য বিহার, এই বিহারে ছিল 3টে মহাজন পদ। তাহলে আমি ফের বলছি, সংখ্যাটা তোমাদের লিখে রাখতে হবে, মনে রাখতে হবে। বিহারে ছিল 3টে মহাজন পদের অবস্থান, মধ্যপ্রদেশে 2টো, উত্তরপ্রদেশে 6টি। ভারতবর্ষের উত্তর সীমান্তে, একদম উত্তর টপমোস্ট কাশ্মীর, উত্তর সীমান্তে অবস্থিত কম্বোজ, মনে রাখতে হবে, পরীক্ষায় আসতে পারে। দক্ষিণ সীমান্তে অশমোক। পশ্চিম সীমান্তে, এই যে পশ্চিম সীমান্তে হবে অবন্তী বা মালব। পশ্চিম সীমান্তে হবে অবন্তী বা মালব। আমরা একটু এখানে দেখে নিলাম, অবন্তীর অবস্থানটা হবে ঠিক এই জায়গাটাতে, অবন্তী, অবন্তী, অবন্তী বা মালব। এবং আমরা দেখব যে পূর্ব সীমান্ত, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দিকটিতে ছিল অঙ্গ, যেটি পূর্ব বিহার মধ্যে পড়ে, এই যে অঙ্গ। তাহলে আমরা একটা ম্যাপের মধ্য দিয়ে বিষয়টিকে বলার প্রয়াস করলাম। আর সূত্র আমরা আগেই বলে দিয়েছি, A3 B2 K4 M3 CGSP। আমরা দেখে নিই, এই যে 16টি মহাজন পদ ছিল, এই 16টি মহাজন পদের মধ্যে আমাদের বেশ কিছু কথা তোমাদের সঙ্গে বলবার রয়েছে, সেই বিষয়টি আমরা একটু তোমাদের সঙ্গে আলোচনা করে নেব। যে এই মহাজন পদগুলো সম্পর্কে আমি বললে তোমরা আমার কথার মধ্য দিয়েই একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে। কাশী নামক যে মহাজন পদটি রয়েছে, এটিও ছিল উত্তরপ্রদেশের যে 6টি মহাজন পদ তার মধ্যে একটি কাশী। কাশীর রাজধানী ছিল বারাণসী। প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রত্যেকে আমাদের যে আজকের ক্লাস, এই কথাগুলোকে খাতাতে ছোট্ট ছোট্ট পয়েন্ট করে লিখে নিও, তারপরে টেক্সট বই পড়লে ব্যাপারটি খুব স্বচ্ছ হবে। তাহলে কাশী নামক যে মহাজন পদটি ছিল, তার বর্তমানে সেটি আমরা দেখব উত্তরপ্রদেশে অবস্থিত। এবং কাশী নামক এই মহাজন পদটির রাজধানী ছিল বারাণসী। এবং বরুণা ও ওশি নামক 2 শাখা নদী, এই বরুণা ও ওশি গঙ্গার 2 শাখা নদী দ্বারা বারাণসী শহরটি বেষ্টিত ছিল। বস্তুত বরুণা ও ওশি থেকে বারাণসী নামটির আগমন ঘটেছে। 2 হচ্ছে কোশল, অর্থাৎ কোশল এটিও উত্তরপ্রদেশে অবস্থিত ছিল, মানে আজকের উত্তরপ্রদেশে, তখন তো উত্তরপ্রদেশ ছিল না। কি সুদীপ, আমার কথা বুঝতে পারছো? তখন তো উত্তরপ্রদেশ এইটা ছিল না, আজকে আমরা বোঝার জন্য উত্তরপ্রদেশ বলছি। এই কোশলের রাজধানী ছিল শ্রাবস্তী। এবং এই কোশল রাজ্যে খুব শক্তিশালী রাজা ছিলেন প্রসেনজিৎ। 3য় মগধ হচ্ছে বর্তমান বিহারের গয়া এবং পাটনা জেলা নিয়ে মগধ রাষ্ট্রটি গঠিত ছিল, যার রাজধানী ছিল গিরিপ্রজ। এবং এই মগধের রাজা ছিলেন প্রথম বিম্বিসার। বিম্বিসারের
হাত ধরে মগধ নামক রাষ্ট্রটি বাদ বাকি 15টি রাষ্ট্রকে তার পদানত করে সে ভারতবর্ষের একেবারে প্রথম সার্বভৌম রাষ্ট্ররূপে পথ চলা শুরু করেছিল। অর্থাৎ সহজ কথায় 15টি রাষ্ট্র মগধের গ্রিপে চলে গেছিল। এই মগধের প্রথম রাজার নাম বিম্বিসার, প্রত্যেকেই লিখে নিও, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। অঙ্গ, অঙ্গও কিন্তু বিহারের বর্তমান ভাগলপুর এবং মুঙ্গেরে অবস্থিত। মহাভারতে অঙ্গরাজ্যের উল্লেখ করেছে শান্তি পর্বে, মহাভারতের শান্তি পর্বে। এবং এই অঙ্গরাজ্যের রাজধানী তৎকালীন সময়ে ছিল চম্পা। পঞ্চমত আমরা বৎসের কথা বলতে পারি। বৎস রাজ্য বর্তমান এলাহাবাদের কাছে অবস্থিত ছিল, রাজধানী ছিল কৌশাম্বী এবং বৎস রাজ্যটি অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী ছিলেন। এখানকার রাজা ছিলেন উদয়ন। অবন্তী, অবন্তী রাজ্যের রাজা ছিলেন প্রদ্যোৎ। প্রদ্যোৎ পয়রাফুলা দয়জাফুলা ওকার ত প্রদ্যোৎ। এবং বর্তমান সময়ে অবন্তী রাজ্যটি মালব বা মধ্যপ্রদেশের মধ্যে অবস্থিত ছিল। কিন্তু একটা বিষয় নোট করতে হবে, অবন্তীর রাজধানী বা শাসন কেন্দ্র ছিল দুটো। উত্তর অবন্তীর শাসন পরিচালিত হতো উজ্জয়িনী থেকে, দক্ষিণ অবন্তীর শাসন পরিচালিত হতো মহিষমতি থেকে। মো হয় হস্যি দন্ত শয়ময় তয় দীর্ঘী। ব্রিজি, ব্রিজি রাজ্যটি কোন কোন বইয়ে আছে বর্জি, ভি এ জে জে আই, যাই থাক সমস্যা নেই। আমরা দেখব এটি বর্তমান উত্তর বিহারে, উত্তর বিহারে অবস্থিত ছিল। রাজধানী ছিল বৈশালী। এবং আমাদের লিখে রাখতে হবে যে এই ব্রিজি বা বজ্জি ছিল রিপাবলিক অর্থাৎ প্রজাতান্ত্রিক, এবং 4টি উপজাতি গোষ্ঠীর মানুষ এই রাজ্যে বসবাস করতেন ও রাষ্ট্র নিয়ন্ত্রণ করতেন। তারা হচ্ছে লিচ্ছবি, লিচ্ছবি, বিদেহ, গ্যাকৃত এবং শাক্য। তাহলে লিচ্ছবি, বিদেহ, গ্যাকৃত, শাক্য এই 4টে উপজাতি গোষ্ঠী তারা কিন্তু বর্জি রাজ্যের মধ্যে ছিল এবং তারা এই রিপাবলিক প্রজাতন্ত্রকে কন্ট্রোল করত। আমরা অষ্টমত বলতে পারি মল্ল রাষ্ট্রের কথা। এই মল্ল রাষ্ট্রটি দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার পাবার কাছাকাছি, পাবার কাছাকাছি অবস্থিত ছিল। রাজধানী ছিল কুশীনগর, কুশীনগর, কয় হস্যু তালস্বয় দীর্ঘী দন্তান্ন গড় র। এবং এটিও ছিল প্রজাতান্ত্রিক বা রিপাবলিক। আমাদের খুব ইন্টারেস্টিং বিষয় কুরু। আজকের যে দিল্লি ভারতের রাজধানী, এটি কিন্তু সেই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে আমরা দেখতে পাচ্ছি কুরু নামে পরিচিত ছিল। এই কুরুর রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে এটা এসে থাকে। দশমত হচ্ছে পাঞ্চাল। পাঞ্চাল নামক রাজ্যটি আমরা দেখব এটিরও 2টি প্রশাসনিক কেন্দ্র ছিল। উত্তর পাঞ্চালের প্রশাসনিক কেন্দ্র ছিল অহিছাত্র, অহিছাত্র, এবং দক্ষিণ পাঞ্চালের প্রশাসনিক কেন্দ্র ছিল কাম্পিল্য। বর্তমান এটি রোহিলখণ্ডের অন্তর্ভুক্ত। এবং গঙ্গা নদী প্রবাহিত হয়েছে এই পাঞ্চাল রাষ্ট্রটির মধ্য দিয়ে হয়েছিল। এবং উত্তর ভারতের যে সমৃদ্ধতম অঞ্চল কনৌজ, যে কনৌজকে দখল করবার জন্য ত্রিশক্তি সংগ্রাম প্রাচীন ভারতে চলেছিল, সেই কনৌজ নামক সমৃদ্ধ অঞ্চলটি এই পাঞ্চাল রাজ্যেই অবস্থিত ছিল। চেদি, চেদি বর্তমান বুন্দেলখণ্ডে অবস্থিত ছিল। এই রাজধানী শুক্তিমতি। এবং মহাভারতে চেদির উল্লেখ রয়েছে। মৎস্য, মৎস্য হচ্ছে বর্তমানে রাজস্থানে অবস্থিত ছিল। এর রাজধানী ছিল বিরাটনগর। রাজস্থানে একটি ছিল যার নাম মৎস্য, রাজধানী বিরাটনগর। সুরসেন, এটি যমুনা নদীর তীরে অবস্থিত। এর রাজধানী ছিল মথুরা। এবং গান্ধার, যে গান্ধারের কথা আমরা আগে বলেছি, যেটি দক্ষিণ পশ্চিম
কাশ্মীরে অবস্থিত ছিল, যার রাজধানী তক্ষশিলা। এবং আমরা পাবো কম্বোজের কথা। কম্বোজ একদম টপ মোস্ট উপরে ছিল কাশ্মীর সীমান্তে, উত্তর পশ্চিম কাশ্মীর সীমান্তে কম্বোজ, যার রাজধানী ছিল রাজপুর। এবং দক্ষিণ ভারতে গোদাবরীর উপত্যকাতে একটি মহাজনপদ ছিল যার নাম অশমোক। এই অশমোকের রাজধানী ছিল পোটালি বা পোটান। প্রিয় শিক্ষার্থী, 16টা মহাজন পদ সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে। এবারে আমরা অত্যন্ত সহজ ও সহজতর ভাবে বলে দেব এই 16টা মহাজন পদের বৈশিষ্ট্য কি। তোমরা ক্লাসটিকে কানে হেডফোন দিয়ে শুনে নিলেই এর বৈশিষ্ট্যগুলো তোমাদের মনে থাকবে বলে আমি বিশ্বাস করছি বা রাখি। মহাজন পদগুলোর বৈশিষ্ট্য আমরা এতক্ষণ যে আলোচনা করেছি সেই আলোচনার মধ্যেই কিন্তু লুক্কায়িত আছে। তাও আমি জাস্ট রিপিট করে দিই। এক মহাজন পদ আর এক মহাজন পদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত থাকতো বলেছি। 2, যখন বৈদেশিক আক্রমণ হতো এক মহাজন পদ অন্য মহাজন পদকে নষ্ট বা ক্ষতি করবার জন্য বৈদেশিক শত্রুর সঙ্গে হাত মেলাতে কুণ্ঠিত হতো না। নাম্বার 3, শাসন ব্যবস্থা দেখবো যে 14টি মহাজন পদে ছিল রাজতন্ত্র এবং 2টি ব্রিজি ও মল্ল। প্রত্যেকে লিখে রেখো, ব্রিজি ও মল্ল এই 2টি রাষ্ট্রে ছিল প্রজাতন্ত্র। এবং 15টি মহাজন পদের অবস্থান ছিল উত্তর ভারতে, কেবলমাত্র একটি মহাজন পদের অবস্থান ছিল দক্ষিণ ভারতে গোদাবরী উপত্যকাতে। এবং আমরা দেখব যে আগামী বা পরবর্তীকালে এই 16টি মহাজন পদের পরিবর্তে তারা 4টি মহাজন পদে পরিণত হচ্ছে, অর্থাৎ নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে তারা ক্ষয়প্রাপ্ত হয়ে অন্যর দখলে চলে যাচ্ছে, অন্যের অধীনস্থ হয়ে গেছে। এই 4টি হচ্ছে মগধ, কোশল, বৎস, অবন্তী। এবং তারও পরে আমি দেখব এই 4টে রাজ্য নিজেদের মধ্যে বিবাদ করে তারাও বিনষ্ট হয়েছে। এবং 4টের পরিবর্তে মগধ অন্য 3 থেকে ক্যাপচার বা দখল করে নিয়ে একা আত্মপ্রকাশ করেছে। এবং খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটা কারণ এই সময় ভারতবর্ষে দ্বিতীয় নগরায়ন হয়েছে, আমাদের মাথায় রাখতে হবে। এবং এই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে মহাজন পদের যুগে ভারতবর্ষে ব্যাপকভাবে লোহার ব্যবহার শুরু হয়েছে এবং লোহা দিয়ে অস্ত্র ও কৃষি সরঞ্জাম তৈরি করার ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছিল, যার ফলে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবং খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে ভারতবর্ষে মহাজন পদের যুগে ওই পর্বে প্রতিবাদী ধর্মীয় আন্দোলন সংগঠিত হয়েছে। পরবর্তীকালে আমরা দেখব মগধ, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে মগধ সে সমগ্র উত্তর ভারতের বাদবাকি 15টি রাষ্ট্র তার কুক্ষিগত করে নিয়েছে। ডক্টর রমেশচন্দ্র মজুমদার তার অ্যানসিয়েন্ট ইন্ডিয়া গ্রন্থে বলছেন যে এই মগধের উত্থান অন্য 15টি স্টেটকে ক্যাপচার করে নেওয়া, এবং এই ঘটনাকে তিনি বলছেন রাজকীয় ঐক্যের যুগ বা দ্য এজ অফ দ্য ইম্পেরিয়াল ইউনিটি। The age of the imperial unity. The age of the imperial unity. The age of the imperial unity. অর্থাৎ মগধ অন্যদের দখল করে একটা ইউনিটি, ঐক্য, এক ভারত তৈরির পথে এগিয়ে গেল। এবং মগধের প্রথম রাজা ছিলেন, তোমরা প্রত্যেকেই জানো বা আজকে জানলে, তিনি ছিলেন বা মগধের প্রথম যে রাজবংশ, এই নামটা মনে রাখতে হবে, তার নাম হর্ষাঙ্ক বংশ। হর্ষাঙ্ক বংশের রাজা ছিলেন বিম্বিসার বিম্বিসার। তিনি 545
খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে বসেছিলেন এবং এই বিম্বিসার তার বুদ্ধি চেতনা দিয়ে মগধকে আগিয়ে নিয়ে গেছে। বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক এবং তিনি তার পার্শ্ববর্তী অঙ্গরাজ্যটিকে দখল করে। অঙ্গরাজ্যের রাজা ছিলেন ব্রহ্মদত্ত, তাকে পরাজিত করে আমরা দেখব অঙ্গরাজ্যের অত্যন্ত সমৃদ্ধশালী বন্দর, সেটি হচ্ছে চম্পা, এই বন্দরটিকে মগধ অর্থাৎ বিম্বিসার দখল করে নিল। এতে তাদের আর্থিক শ্রীবৃদ্ধি আরো বাড়ল। বিশিষ্ট ঐতিহাসিক ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এই কথাটির মধ্যে বেশ কিছু তাৎপর্য রয়েছে। তিনি বললেন যে বিম্বিসার অঙ্গরাজ্য আক্রমণ দ্বারা যে রাজ্য বিস্তারের, অন্য রাজ্যকে দখল করার যে নীতির সূচনা করেছিলেন তা পরবর্তীকালে অশোকের কলিঙ্গ বিজয়ের মধ্য দিয়ে পরিসমাপ্ত হয়। অর্থাৎ বিম্বিসার যে অন্য ভূখণ্ড অ্যাক্সেস করে ইউনিটি গঠন করার যাত্রা শুরু করেছিলেন, প্রয়াস শুরু করেছিলেন, তা কলিঙ্গ যুদ্ধে অশোকের সেই কলিঙ্গ রাজ্য দখলের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছেন বলে ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরী তিনি উল্লেখ করছেন। এখন আমাদের শেষের যে প্রশ্নটি আমাদের কাছে উপস্থাপিত হয় সেটি হচ্ছে মগধ নামক রাজ্যটির উত্থান কেন হলো, আর 15টি রাজ্য তারা কেন পিছিয়ে গেল, কি ছিল মগধের মধ্যে, সেটা আমাদের জানা খুব প্রয়োজন। অনেক ক্ষেত্রে প্রশ্ন হয় মগধের উত্থানের কারণ কি, সেটিও আমরা আজকে বলে দেব। এবং সেটা বলার আগে একটু বলে দিই, মগধের যখন উত্থান হচ্ছে তখন উত্তর ভারতে গুরুত্বপূর্ণ রাজা ছিলেন 4 জন চতুর রাজা। কে কে? মগধের রাজা বিম্বিসার, কোশল নামক রাজ্যের রাজা প্রসেনজিৎ, অবন্তীর রাজা প্রদ্যোৎ এবং বৎসরাজ উদয়ন। এই 4 জনের মধ্য থেকে বিম্বিসার বেরিয়ে আসলেন, জিতে আসলেন। কেন জিতে আসলেন তার কারণ ব্যাখ্যা করেছেন ইতিহাসবিদরা, এবং ডক্টর রামশরণ শর্মা তার দ্য অ্যানসিয়েন্ট ইন্ডিয়া এবং ইন্ডিয়াজ অ্যানসিয়েন্ট পাস্ট, নামটা আমি আরো একবার বলছি, ইন্ডিয়াজ অ্যানসিয়েন্ট পাস্ট এই গ্রন্থে তারা বলছেন যে মগধের উত্থানের প্রথম শর্ত বা কারণ ছিল মগধের জিওগ্রাফিক্যাল লোকেশন বা ভৌগোলিক অবস্থান। কেন? কারণ মগধ রাজ্যের মধ্যে গুরুত্বপূর্ণ 3টি নদী ছিল, গঙ্গা, সোন এবং চম্পা। গঙ্গা, সোন, চম্পা এই 3টি নদী মগধকে বৈদেশিক আক্রমণ থেকে সুরক্ষা দিয়েছিল। এবং মগধের রাজধানী রাজগৃহ, মগধের প্রথম রাজধানী রাজগৃহ, তা 5টি পাহাড় দ্বারা পরিবেষ্টিত ছিল, যে কারণে হঠাৎ করে কেউ আক্রমণ করলে তাদের রাজধানীর ক্ষতি হতো না। এই 5টি পাহাড় এবং 3টি নদী এরা প্রহরীর বা গার্ডের ভূমিকা পালন করেছে। বলা যায় মগধের পরবর্তী রাজধানী বা পরবর্তী কালের রাজধানী পাটালিপুত্র, এটি ছিল একরকম জলদুর্গ, অর্থাৎ খুব সহজে সেখানে পৌঁছানো যেত না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে উর্বর জমি। এই যে গঙ্গা, সোন, চম্পা নদীর উপকূলে অবস্থিত একেবারে উর্বর জমি, প্রচুর পরিমাণে এখানে ধান উৎপন্ন হতো এবং খাদ্যশস্য পর্যাপ্ত পরিমাণে পাওয়ার জন্য অল্প দামে খাবার পেয়েছে মানুষ, তাই তারা বিরাট সেনাবাহিনী তৈরি করতে পেরেছে, সেনাবাহিনীর ভরণ পোষণ করতে পেরেছে এবং উদ্বৃত্ত ফসল মগধের রাজকোষকে সমৃদ্ধ করেছে। সেনাবাহিনী গঠন করবার জন্য রাজকোষ খুব গুরুত্বপূর্ণ, যা মগধের ছিল, অন্যদের ছিল না। আরেকটি বিষয়, মগধ ছিল অরণ্য সংকুল, বিশেষ করে পূর্ব মগধ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দিকটা, এই দিকটাতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর হাতি পাওয়া যেত, হাতি। এবং মগধের একটি বংশ ছিল নন্দ বংশ। এই নন্দ বংশের বিখ্যাত রাজা ছিলেন ধননন্দ, তোমরা জানো।
নন্দবংশের আমলে মগধের শাসকরা তারা হাতি সংগ্রহ করে ট্রেন্ড করিয়ে এক বিরাট হস্তি বাহিনী তারা তৈরি করেছিলেন। এই হস্তি বাহিনী যারা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। খনিজ সম্পদ অত্যন্ত একটা ভ্যালুয়েবল ম্যাটার। মগধে প্রচুর পরিমাণে লোহা এবং তামা পাওয়া যেত। অর্থাৎ ওই যে সভ্যতার উষা লগ্নে যে জাতি লোহা পেয়েছে, লোহার অস্ত্র, পাথরের অস্ত্র, কোনটা গুরুত্বপূর্ণ? লোহার অস্ত্র, কাঠের অস্ত্র, কোনটা গুরুত্বপূর্ণ? মগধ পেয়ে গেছে লোহা, শুধু লোহা নয়, সঙ্গে তামা। তাই লোহা দিয়ে তারা বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করতে পেরেছে, যা আমরা দেখতে পাচ্ছি যে অন্যকে বিনাশ আবার কৃষি উৎপাদনের সহায়কের ভূমিকা পালন করেছে। বৈদেশিক বাণিজ্য গঙ্গা নদী এবং বঙ্গোপসাগরের সহায়তায় তারা দক্ষিণ ভারত ও অন্যান্য অঞ্চলের সঙ্গে মগধ বৈদেশিক বাণিজ্য করে তাদের জ্ঞান চেতনা, আর্থিক সমৃদ্ধি এবং বাইরের সিচুয়েশনটা জানা তাদের পক্ষে সহজতর হয়েছে। এবং মগধ ছিল আর্য অনার্য মিশ্র সংস্কৃতির একটি রাষ্ট্র। অর্থাৎ মগধে আর্য মানুষও ছিল, অনার্য মানুষও ছিল, এবং বৌদ্ধ ও জৈন ধর্মের উদারতা আমরা দেখতে পাচ্ছি মগধের জনজীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। এবং আর্য বহিরাগত আর্যদের উন্নত, তাদের প্রগতিশীল, অত্যন্ত ভ্যালুয়েবল মেন্টালিটি, মানসিকতা, বুদ্ধি, এবং অনার্য যারা ছিলেন, অনার্য তাদের বাহুবল, শারীরিক দক্ষতা, এই দুয়ের আমরা দেখতে পাচ্ছি সুন্দর মেলবন্ধন ঘটেছে মগধের ক্ষেত্রে। তাই মগধ সহজে অন্য রাজ্য গুলোকে পরাজিত করতে পেরেছে। আর শেষে যেটা না বললেই আমাদের অনেক বড় অসম্পূর্ণতা রয়ে যায়, সেটা হচ্ছে যে মগধে দুটো জিনিস ছিল: যোগ্যতা সম্পন্ন রাজা এবং যোগ্যতা সম্পন্ন মন্ত্রী। রাজা হিসেবে মগধ পেয়েছে বিম্বিসার, অজাতশত্রু, শিশুনাগ, মহাপদ্মনন্দের মতন সমরকুশলী উদ্যমী শাসকদের। সমরকুশলী যারা যুদ্ধের কলাকৌশল জানতো, বুঝতো, এবং উদ্যমী যারা কিছু করতে চায়, এমন রাজা পেয়েছে। আবার মগধে ছিল বাস্যাকর, কৌটিল্য ও রাধাগুপ্তের মতো, বাস্যাকর, কৌটিল্য ও রাধাগুপ্তের মতন ভারত বিখ্যাত মন্ত্রী, অর্থাৎ যারা রাষ্ট্র পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বস্তুত আমরা দেখব খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে ভারতবর্ষে আমরা দেখছি যে প্রথম মগধ সার্বভৌম রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করছে, এবং সমগ্র উত্তর ভারতে মগধের হাত ধরে যে ঐক্য, যে পথ চলা শুরু হয়েছে, তার আজকের বাস্তব সোপান আজকের ভারতবর্ষ। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা বোঝানোর প্রয়াস করেছি ষোড়শ মহাজন পথ সম্পর্কে। খুব সহজ সূত্রের মধ্য দিয়ে কিভাবে আমরা ষোড়শ মহাজন পথকে মনে রাখতে পারি তা বলার প্রয়াস করেছি। এবং আমার বিশ্বাস যে এই ক্লাসটি তোমাদের জ্ঞান ধারণা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা সংসদের যে ভিডিওস রয়েছে সেখানে কমেন্ট অপশনে জানাতে পারো, এবং মন দিয়ে এই ক্লাসটি তোমরা বারবার শুনে নিও। আশা করি তোমাদের সুবিধা হবে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আমি ডক্টর দীপঙ্কর ঘোষ তোমাদেরকে আরো একবার ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের ক্লাস আজকে এখানে শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। নমস্কার।